মাননীয় সভাপতি, কমরেডগণ, বন্ধুগণ, মা বোনেরা এবং গুরুজনেরা, আমাকে দেখতে পাওয়াটা খুব জরুরি না, খুব বড় বিষয়ও না। আমরা তো ব্যক্তির রাজনীতি করি না, আমরা পার্টির রাজনীতি করি, মতাদর্শের রাজনীতি করি। আপনি বিচার করবেন আমি যে দলের প্রতিনিধি সেই দলকে আপনি দেখতে পান কি না। আমি যে দলের প্রতিনিধি সেই দল আপনার কথা বলে কি না। আমি যে দলের প্রতিনিধি সেই দল আপনার প্রয়োজনের সময় আপনার পাশে দাঁড়ায় কি না। আপনার শোককে ভাগ করে নিতে শিখেছে কি না, আনন্দকে ভাগ করে নিতে না পারলেও। আমরা কমিউনিস্ট এই রকমই, আমরা বামপন্থীরা এই রকমই। বিপন্ন মানুষের পাশে দাঁড়িয়ে তাকে তুলে ধরতে না পারলেও তার দাবিটা জোর গলায় উচ্চারণ করতে চাই। তার সব সমস্যার সমাধান করতে না পারলেও এই সাহসটাকে বাঁচিয়ে রাখতে চাই নিজের মধ্যে এবং তার মধ্যে। একদিন বদলাবে সমাজটা, একদিন সমস্যার সমাধান হবে। রাতের অন্ধকার শেষ কথা বলে না, শেষ পর্যন্ত সূর্য উঠবেই। আর অদ্ভুতজনকভাবে যতবার সূর্য উঠবে ততবার সূর্যটার রং লালই হবে, অন্য কোনো রং হবে না। এইটাই হচ্ছে প্রকৃতির নিয়ম। খড়কুটোর মেয়েটা ছিটিয়াল, বরটা ভালো, কিন্তু বরটার এক অফিস কলিগ যে আবার ওই খড়কুটোর নায়িকাটার পিস্তত না কিরকম বোন হয়, সে আবার এদের স্বামী স্ত্রীর সম্পর্কের মাঝখানে ঢুকে পড়তে চায়। ঠিক তো, নায়িকাকে বিভিন্ন রকমের ওষুধ খাওয়ানোর চেষ্টা করে। ওগো নিরুপমার মেয়েটা উচ্চ শিক্ষিতা, ব্যাংকে চাকরি করে। ঠাকুরদা ঠাকুরমার পরামর্শে মেয়েটার বিয়ে হলো ছেলেটার সাথে। ছেলেটা নাকি জানতো না যে মেয়েটা এত উচ্চ শিক্ষিতা, অশান্তিটা তাই নিয়ে। অনিন্দ্য সেনগুপ্ত শ্রীময়ীকে ডিভোর্স দেওয়ার পরে জুনগুহকে বিয়ে করলো, একটা বাড়িতেই থাকে। অনিন্দর মা জুনগুহর চরম সাপোর্টার থেকে জুনের দ্বারা প্রতারিত হয়ে আবার শ্রীময়ীর দিকে চলে গেল, এখনো এক বাড়িতেই আছে। রোহিত সেনের বিয়ের গল্প বেরোলো বাজারে, দেখা গেল ওটা নাকি জন্মদিনের পার্টি। আপনি, আমি, আপনার বাড়ির লোক, আমার বাড়ির লোক প্রত্যেক দিন টিভি খুলে এগুলো দেখছি। আচ্ছা, আজকের যুগে 2021 সালে এটা কি সম্ভব যে ছেলেটা বিয়ের আগে জানতো না মেয়েটার শিক্ষাগত যোগ্যতা? এটা কি সম্ভব যে স্বামী স্ত্রীর সম্পর্কে কোনো অবনিবনা না থাকলেও হঠাৎ তার পিস্তত বোন মাঝখান থেকে ঢুকে পড়ে এমন সমস্যা তৈরি করে যাতে সংসারটা ভেসে যাওয়ার উপক্রম হয়? যেগুলো স্বাভাবিকভাবে সম্ভব সেগুলো আপনাকে কোনো সিরিয়াল দেখায় না। যেগুলো সম্ভব না সেগুলো আপনাকে সিরিয়াল দেখায়। কেন? এই কেন প্রশ্নটা যদি আমার এবং আপনার মধ্যে উচ্চারিত হয় তাহলে আমরা উত্তরটা খুঁজবো, না হলে তো খুঁজবো না।
আমাদেরকে যা স্বাভাবিক তার বাইরে রাখতে চায়। যদি সত্যি সত্যি শ্রীময়ীর রান্নাঘরটা দেখাতে হয়, যখন শ্রীময়ী সেলাই করে সংসার চালাতো, এখনকার মতো কোম্পানির মালিক হয়নি, তখন 1 কেজি সর্ষের তেল কিনতে যখন ডিঙ্কাকে পাঠাচ্ছে, তখন সেই সর্ষের তেলের দামটা 2010 সালের 40 টাকা থেকে বেড়ে 2020 সালে 140 টাকা কেজি হয়ে গেছে। এটা যদি রান্নাঘর দেখানোর জন্য দেখাতে হয়, ভালো আলুর দম খেতে ভালোবাসে রোহিত সেন, তার জন্য আলুর দম করবার জন্য 1 নম্বর নৈনিতাল আলুটা 2010 সালের 7 টাকার জায়গায় এখন 42 টাকা, 36 টাকা, 38 টাকা চলতে চলতে 20 টাকার কাছাকাছিতে এসে এখন দাঁড়িয়েছে। এই সত্যটাকেও বলতে হয়। এই সত্যটাকে বলবো না, তাহলে এই সত্যটাকে যদি না বলি, অথচ আপনাকে টেলিভিশনে আটকে রাখবো, তাহলে আপনার জন্য কিছু মোহ তৈরি করতে হয়, একটা কিউরিওসিটি জাগিয়ে রাখতে হয়। পরশুদিন পর্যন্ত জাগিয়ে রাখা হচ্ছিল রোহিত সেন সত্যি সত্যি বিয়ে করছে কিনা। কালকে বোঝা গেল ওটা জন্মদিনের পার্টি। আমি জানি না আজকে বোঝা গেছে কিনা বা এখন যাচ্ছে কিনা, ওটা তো 7টা থেকে 7:30 বোধহয় টাইম। জন্মদিনের পার্টির মেনু কি কি ছিল? পিয়ালি হাসছে হো হো করে, আজকেও দেখা হয়নি বলে দুঃখও পাচ্ছে। তা আমার বাড়িতে আমার যে পিয়ালি আছে আর কি, আমায় তার কাছ থেকে গিয়ে শুনতে হয় গল্পটা আপনাদের কাছে বলবার জন্য। আমি কোনোটা দেখি না, সবটাই আমি শুনে বলছি। সমস্যাটা হচ্ছে যে এই যে গল্পগুলো তৈরি হয়, এই গল্পগুলোর সঙ্গে আপনার বাস্তব জীবনের কোনো সম্পর্ক আছে কিনা। ঠিক একই রকম ভাবে রাজনীতিতে যে যে গল্প আপনি শুনছেন, এবিপি আনন্দ টেলিভিশনের স্ক্রিন অর্ধেক করে দিয়ে অর্ধেকে শুভেন্দু অধিকারী আর অর্ধেকে সৌগত রায় কিংবা কুণাল ঘোষ অথবা ফিরহাদ হাকিমের যে বক্তৃতাগুলো দেখাচ্ছে, সেই বক্তৃতাগুলোয় এমন একটা লাইন আছে যেটায় আপনার বাস্তব জীবন আছে। আপনার বাস্তব জীবনের সমস্যাটা কি? আপনার বাস্তব জীবনের সমস্যাটা মূল্যবৃদ্ধি। এই মূল্যবৃদ্ধির সমস্যাটা ভয়ঙ্কর বেড়ে গেল লকডাউনের সময়। লকডাউন উত্তরকালে গত 1 বছরে 1 ঘন্টা খানেক সঙ্গে সুমন হয়েছে মূল্যবৃদ্ধি নিয়ে। আপনার বাস্তব সমস্যাটা কি? আপনার বাস্তব জীবনের সমস্যাটা কি? কাজ না থাকা, কাজ চলে যাওয়া। লকডাউন আমাদের দেশে 18 কোটি মানুষের কাজ কেড়ে নিয়েছিল। তার ভিতর 5 কোটি 60 লক্ষ মানুষ কাজ ফেরত পেয়েছে। 12 কোটি 40 লক্ষ মানুষের কাজ স্থায়ীভাবে চলে গেছে। আর 40 কোটি মানুষ, যার ভিতর আপনারাও কেউ কেউ থাকতে পারেন, যাদের কাজ না চলে গেলেও আয় কমে গেছে। প্রাইভেট কোম্পানিতে চাকরি করেন, আগে যা মায়না পেতেন এখন পাচ্ছেন। কোথাও 70% দিচ্ছে, কোথাও 60% দিচ্ছে, কোথাও 50% দিচ্ছে, পুরোটা পাচ্ছেন না। কন্ট্রাক্টরের আন্ডারে কাজ করেন, আগে যা পেতেন এখন তা পাচ্ছেন না। তাহলে বাস্তবে আপনার আয় কমছে। গত 1 বছরে একটা আপনার রায় অনুষ্ঠানে কিংবা স্ট্রিট ফাইট অনুষ্ঠানে আপনার কাজের সমস্যা দেখিয়েছে। আমাদের মেয়েরা হাথরসের মতো ঘটনা ঘটছে। পরশুদিন বিহারের ছাত্রায় হলো, তার আগের দিন উত্তরপ্রদেশের বদায়ুনে হয়েছে। 50 ঊর্ধ্ব বয়সের মহিলা নির্মমভাবে ধর্ষণ করবার পরে
যৌনাঙ্গে লোহার রড ঢুকিয়ে দেওয়া হয়েছে, একজন স্পট ডেথ হয়েছেন আর আরেকজন হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করেছেন ছাত্রার মহিলা। গত এক বছরে চতুর্থ স্তম্ভে একটা মহিলাদের উপর অত্যাচার, বাস্তবে মহিলাদের অবস্থা কি নিয়ে আলোচনা হয়েছে? আপনার বাস্তব জীবনের সমস্যা নিয়ে আলোচনা না, আলোচনা কি নিয়ে? করোনার ভ্যাকসিন এই এলো বলে, এই আসছে। আজকে আপনারা এই অনুষ্ঠানে আমায় ডেকেছিল, আপনাদের মিটিং এর জন্য যাইনি। আলোচনার বিষয় কি? করোনার ভ্যাকসিন। ভ্যাকসিন রাজনীতি। আমি বললাম ভ্যাকসিনের আবার রাজনীতি কি? ভ্যাকসিন তো অর্থনীতি। বলো না আমরা ওইটা দিয়েছি, আপনি বলবেন অর্থনীতি। কেন তোমাদের ওটা দিতে অসুবিধা কি? আসলে করোনাটাও একটা অর্থনীতি, ভ্যাকসিনটাও একটা অর্থনীতি, স্টেনটা আর একটা অর্থনীতি। গোটা পৃথিবীর সবচাইতে বড় বড় একচেটিয়াদের, যাদের কথা লোকেশ বলছিল, তাদের বিনিয়োগ করার জায়গা কমে গেছে। মানুষের জিনিস কেনার ক্ষমতা কমছে, মানুষের আয় কমছে। ভারতবর্ষে 40 কোটি মানুষের যদি আয় কমে থাকে, গোটা পৃথিবীতে যদি 200 কোটি মানুষের আয় কমে থাকে, তার অর্থ কি 200 কোটি মানুষ 780 কোটি মানুষের ভেতর আগে যা জিনিস কিনতেন এখন সেই জিনিস কিনতে পারছেন না। ছেলের বিয়ে দিয়েছিলেন বর্ষায়, ভেবেছিলেন এবছরের গরমের সময় এসিটা কিনে দেবেন। এখন তো দেখা যাচ্ছে পৌষ সংক্রান্তির আগেই গরম এসে গেল, এসি আজকে থেকেই চললে ভালো হয়। আসল গরমের সময় কি হবে আপনিও জানেন না, আমিও জানি না। কিন্তু যখন ভেবেছিলেন এসিটা কিনে দেবেন, তখন ভাবেননি আপনার আয়টা কমে যাবে। এখন আর এসিটা কিনতে পারছেন না। ওয়াশিং মেশিন একটা প্রয়োজন বাড়িতে, এটা আজকে আর বিলাস না, কিনতে পারছেন না। তাহলে ওয়াশিং মেশিনের বিক্রি যদি কমে যায়, এসি মেশিনের বিক্রি যদি কমে যায়, গাড়ির বিক্রি যদি কমে যায়, মোটর সাইকেলের বিক্রি যদি কমে যায়, তাহলে যারা এই সব কোম্পানি চালিয়ে ব্যবসা করত তারা কি বিক্রি করতে আসবে? টাটা নুন বিক্রি করতে আসেনি। টাটা বিখ্যাত ছিল স্টিলের জন্য, সেই টাটাকে বিজ্ঞাপন দিতে হলো টাটা সল্ট, নুন। ঠিক ওই জন্য আম্বানি চাল বিক্রি করতে আসছে, ওই জন্য আদানি আলু বিক্রি করতে আসছে, ওই জন্য পতঞ্জলির বাবা রামদেব না ডাকু রামদেব সে ঝিঙে বিক্রি করতে আসছে। কারণ যেগুলো বিক্রি করে এতদিন লাভ করেছে সেগুলো আর বিক্রি হচ্ছে না। কিন্তু এ সমস্যা নিয়ে আলোচনা নেই। মমতা ব্যানার্জি বলছে আমি ধর্ম নিয়ে রাজনীতি করি না। আর আপনি ধর্ম নিয়ে রাজনীতি করেন না? আপনি ঈদের দিন মাথায় হিজাব পরে নামাজ পড়ার অভিনয় করেন না? ওটা যদি ধর্ম নিয়ে রাজনীতি না হয় তাহলে কোনটা ধর্ম নিয়ে রাজনীতি? আপনি ছট পুজোয় 3 দিন ছুটি দেন না, ওটা যদি ধর্ম নিয়ে রাজনীতি না হয় তাহলে কোনটা ধর্ম নিয়ে রাজনীতি? আপনি ইমাম ভাতা মুয়াজ্জেম ভাতা ঘোষণা করেননি, ওটা যদি ধর্ম নিয়ে রাজনীতি না হয় তাহলে কোনটা ধর্ম নিয়ে রাজনীতি? আপনি দুর্গাপূজার ক্লাবকে 50,000 টাকা দেবেন বলে বলেননি, দেননি, ওটা যদি ধর্ম নিয়ে রাজনীতি না হয় তাহলে কোনটা ধর্ম নিয়ে রাজনীতি? এখন ভোটের আগের দিন যদি ইতু পুজো পড়ে, তাহলে ইতু পুজো যে সংগঠিত করবে তাকেও হয়তো 10,000 টাকা করে দেওয়ার ঘোষণা করে দিতে পারে। আমি জানি না সত্যি করে দেবে কিনা, কিন্তু দাবি করছে আমি ধর্ম নিয়ে রাজনীতি করি না।
আর আরেকটা দল যারা দিল্লিতে আছে, অলোকেশ বলছিল আপনাদের কাছে, কি বলেছিল ভোটের আগে? বছরে 2 কোটি কাজ দেব। কি করলো? 12 কোটি মানুষের কাজ কেড়ে নিল। কি করলো? 26টা রাষ্ট্রায়ত্ত কারখানা বিক্রি করে দিল। একটা রাষ্ট্রায়ত্ত কারখানাও তৈরি করলো না। জেট এয়ারওয়েজ বিক্রি হয়ে গেল। এয়ার ইন্ডিয়া বিক্রি করে দেওয়ার জন্য 5 বার টেন্ডার হলো, ক্রেতা পাওয়া গেল না। 6 বারের টেন্ডারে নিয়ম করলো সরকার কোনো টেন্ডার করবে না, মিনিমাম প্রাইস বলবে না, যে কিনবে সে কত দামে কিনতে চায় বলুক। পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন এই ঘটনা ঘটল। 41টা প্রতিরক্ষা সরঞ্জাম নির্মাণের কারখানা দেশে। আমাদের জেলার ইছাপুর রাইফেলস সব বিক্রি। ক্যাবিনেটের সিদ্ধান্ত 41টাই বেচে দেওয়া হবে। এলাহাবাদ ব্যাংক আছে এখন নিউ ব্যারাকপুরে, মধ্যমগ্রামে, বারাসতে, কলকাতায়। এলাহাবাদ ব্যাংক উঠে গেছে। যতগুলো ব্যাংকের গায়ে এলাহাবাদ ব্যাংকের সাইনবোর্ড ছিল ওটা পাল্টে এখন ইন্ডিয়ান ব্যাংকের সাইনবোর্ড পড়েছে। ইউনাইটেড ব্যাংক আছে, সব জায়গায় ছিল ইউনাইটেড ব্যাংক, নেই। ইউনাইটেড ব্যাংকের সাইনবোর্ড পাল্টে এখন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সাইনবোর্ড পড়েছে। 29টা রাষ্ট্রায়ত্ত ব্যাংক কমে 4টে হবে, 4টে। চাকরি পাবেন না আপনি। মমতা ব্যানার্জির প্রতিশ্রুতিতে চাকরি হয় না, নরেন্দ্র মোদীর প্রতিশ্রুতিতেও চাকরি হয় না, সুজন চক্রবর্তী কিংবা আব্দুল মান্নানের প্রতিশ্রুতিতেও চাকরি হয় না। চাকরি হয় অর্থনীতিতে। অর্থনীতি মানে কি? অনেকে ভাবেন অর্থনীতি ওটা ডেভিড রিকার্ডোর ব্যাপার, অ্যাডাম স্মিথের ব্যাপার, জন কেইন্সের ব্যাপার, কার্ল মার্কসের ব্যাপার, অমর্ত্য সেনের ব্যাপার, অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের ব্যাপার, আমার ব্যাপার না। ঠিক উল্টো। অর্থনীতিটা আসলে আপনার ব্যাপার, আপনার ব্যাপার, আপনার প্রতিবেশীর ব্যাপার, তার প্রতিবেশীর ব্যাপার, তার প্রতিবেশীর ব্যাপার। এই সবার ব্যাপারগুলোকে যোগ করে অমর্ত্য সেনরা সেটাকে তত্ত্ব করেন, থিওরি করেন। ব্যাপারটা আপনার, থিওরিটা করেন অমর্ত্য সেনরা। অর্থনীতি মানে কি? আজকে 11ই জানুয়ারি সোমবার 2021। গত বছর 11ই জানুয়ারি সোমবার 2020 ছিল, ধরে নিন তর্কের খাতিরে। আজকে আপনি 1000 টাকা নিয়ে বাজারে গেছিলেন, গতবারও 11ই জানুয়ারি 1000 টাকা নিয়ে বাজারে গেছিলেন। আজকে বাজার থেকে আপনি যা যা জিনিস কিনতে পারলেন, যদি গত বছরও বাজার থেকে তাই জিনিস কিনতে পেরে থাকেন, তাহলে আপনার জন্য অর্থনীতি এক আছে। যদি তার চাইতে বেশি জিনিস কিনতে পেরে থাকেন, আপনার জন্য অর্থনীতি ভালো হয়েছে। যদি তার থেকে কম জিনিস কিনতে পেরে থাকেন, আপনার জন্য অর্থনীতি খারাপ হয়েছে। এই তো অর্থনীতি, কোনো কঠিন জিনিস না। এইবার আপনি যদি কম জিনিস কিনতে পেরে থাকেন, যা হয়েছে বাস্তবে, তার অর্থ হচ্ছে আপনি গত বছর 1000 টাকায় যে জিনিসটা কিনতে পেরেছিলেন, আর এবছর যে জিনিসটা কিনতে পারলেন না, সেই জিনিসটা কিনতে হলে আপনাকে 1300 টাকা নিয়ে আজকে বাজারে যেতে হতো। আপনার আয়টা 1 বছরে 300 টাকা বাড়েনি, তাই আপনি 1300 টাকা নিয়ে বাজারে যেতে পারলেন না। আর যে জিনিসটা আপনি কিনতে পারলেন না, সেই জিনিসটার বিক্রি বাজারে কমে গেল। এই রকম ভাবে যে জিনিসগুলোর বিক্রি বাজারে কমে যাচ্ছে, তাহলে সেই জিনিসগুলো উৎপাদনের দরকার পড়ছে না। উৎপাদনের দরকার পড়ছে না মানে সেই জিনিসগুলো উৎপাদন প্রক্রিয়ার সঙ্গে যুক্ত লোক কাজের থেকে ছাঁটাই হচ্ছে। আর সেই জিনিসগুলো উৎপাদনের
প্রক্রিয়ার সাথে যুক্ত লোক কাজ থেকে চলে যাচ্ছে, মানে আবার বাজারে তার নেতিবাচক প্রভাব পড়ছে, সেই লোকগুলো আর বাজারে গিয়ে জিনিস কিনছে না। এবার ব্যাপারটাকে উল্টো করে ভাবুন, 138 কোটি মানুষের ভারতবর্ষ, রাজধানী দিল্লি অবরুদ্ধ, আমি সেই সৌভাগ্যবানদের একজন যে নিজের চোখে এই আন্দোলনটা দেখে এসেছি কৃষকদের। আপনাদের সকলের সাহায্য নিয়ে 2,22,000 টাকা এই কৃষক আন্দোলনের পাশে দাঁড়ানোর জন্য দমদম উত্তর বিধানসভা কেন্দ্রের মানুষের পক্ষ থেকে আমি তুলে দিয়ে এসেছি। এই নিউ ব্যারাকপুরের মানুষও তাদের 15,000 টাকা দিয়েছেন। বত্রিশ কিলোমিটার হাইওয়ের রাস্তা জুড়ে শুধু মানুষ আর মানুষ, এবং প্রত্যেকের একটাই কথা, কালা কানুন আপোস লো। একটা স্লোগান, কালা কানুন আপোস লো। গোটা দেশটা ঐক্যবদ্ধ। কেন? 138 কোটি মানুষের দেশ। সরকারি হিসেব মতো 69% মানুষ কৃষির উপর জীবন জীবিকা নির্বাহ করেন। কখনো ভাববেন না 69% মানুষ চাষবাস করেন না। চাষবাসের সঙ্গে যুক্ত 52%। তাহলে বাকি 17% কি? বনগাঁর গ্রাম থেকে, ক্ষেত থেকে যে ট্রাক চালক ফুলকপি বোঝাই করে সাজিরহাটের বাজারে নিয়ে আসেন, আর সাজিরহাটের বাজারের পাইকাররা সেটা কিনে নেন, নিয়ে খুচরো বিক্রেতাদের দেন, আর খুচরো বিক্রেতারা সেটা আপনাকে দেন, ওই ট্রাকটা বেঁচে আছে তো কৃষির উপর। যদি ফুলকপি নিয়ে আসার দরকার না হয়, ওই ট্রাকটার কোনো কাজ থাকবে না। ওই ট্রাকের ড্রাইভারটার কাজ যাবে, তার খালাসির কাজ যাবে। গঞ্জে সারের দোকান দিয়ে যে ব্যবসায়ী চলছে, তার জীবন জীবিকা তো কৃষির উপর, কারণ সার তো কৃষিতেই লাগে। কীটনাশকের যে ব্যবসা, কীটনাশকের যে কারখানা, তার জীবন জীবিকা তো কৃষির উপর। এই হিসেবে 138 কোটি মানুষের ভিতর 100 কোটি মানুষ কৃষির উপর জীবন জীবিকা নির্বাহ করে। 100 কোটি মানুষ মানে, যদি আপনি একটা পরিবারে 4 জন ধরেন, তাহলে 25 কোটি পরিবার। এই 25 কোটি পরিবার, এই যে আপনি দেখলেন জিডিপি কমছে, 23.9% জিডিপি কমেছিল, শেষ পর্যন্ত 9.6% গিয়ে দাঁড়ালো। বিশ্বব্যাংক ইতিমধ্যেই বলেছে লাস্ট এপিসোডে অক্টোবর টু ডিসেম্বর এটা 7.7% কমবে। বাস্তবে কি দাঁড়াবে আমি জানি না, হিসেব থেকে বেরোলে বোঝাবে। কিন্তু এই যে 9.6 জুলাই আগস্ট সেপ্টেম্বরে যেটা কমেছিল, এই 9.6 এর ভিতর 7% কমেছিল শিল্পে, 5% কমেছিল পরিষেবায়, সার্ভিস সেক্টরে, আর 3% বেড়েছিল এগ্রিকালচারে, কৃষিতে। আপনার কাছে হিসেবটা একসঙ্গে পেশ করা হয়েছে, 9.6% লেস, বাট ইনক্রিজ ইজ অনলি দেয়ার ইন এগ্রিকালচার ইন ইন্ডিয়া, and that is why agriculture is the target. এমনি এমনি আম্বানি, আদানি, পতঞ্জলি তারা কৃষি ব্যবসায় আসছে না। ওটাই এখন একমাত্র জায়গা যেখান থেকে মুনাফা করা যায়। আর বিশ্ব পুঁজিবাদ আর সাম্রাজ্যবাদের একমাত্র জায়গা যেখান থেকে মুনাফা করা যায় ইজ মেডিকেল, ইজ হেলথ। তাই করোনা, তাই ভ্যাকসিন,
তাই স্ট্রেন 1.47 হচ্ছে ডেথ রেট করোনায়। মহামারী বলে দেওয়া হলো। টিবিতে তো 4.68 ডেথ রেট, ম্যালেরিয়ায় 3.7 ডেথ রেট। মহামারী বলেনি তো। সাধারণ ডিহাইড্রেশন, আমাশা 2.1 ডেথ রেট। করোনার ডেথ রেট তার সবার চাইতে কম। করোনাকে মহামারী বলা হলো কেন? কেন আপনাকে ফোন খুললেই অমিতাভ বচ্চনের গলায় শুনতে হবে মাস্ক পরিয়ে, ডিস্টেন্স মেনটেন করিয়ে कीजिए? আসলে আপনাকে একা করে দিতে চায়। ওই সিরিয়ালগুলো যেমন জীবন বিরুদ্ধ, জীবন বিমুখ বিষয় নিয়ে আপনাকে এনগেজ রাখে, ঠিক সেই রকম আপনি মাস্ক পরে থাকুন, আপনি ডিস্টেন্স মেনটেন করুন। বউকে নিয়ে শেষ কবে বাপের বাড়ি গেছেন, মানে বউয়ের বাপের বাড়ি ভুলে গেছেন? যে বন্ধুর বাড়িতে আগে মাসে একদিন সন্ধ্যেবেলা 3 ঘন্টা আড্ডা মারতেন সবাই মিলে, সেই বন্ধুর বাড়িতে শেষ কবে আড্ডা মেরেছেন ভুলে গেছেন। সামাজিক সম্পর্ক বিহীন করে দেওয়া হচ্ছে আপনাকে। কেন? একটাই উদ্দেশ্যে, আপনি একা হন। একা, আপনি একা হলে লাভ। 157টা রেলগাড়ি বিক্রি করব আমি, নরেন্দ্র মোদী। এই 157টা রেলগাড়ি যে বিক্রি করব, তার ভিতর পুরী এক্সপ্রেস আছে, জগন্নাথ এক্সপ্রেস আছে, পুরী শতাব্দী আছে। আপনি যদি বছরে একবার পুরীতে বেড়াতে যান ইন্ডিয়ান রেলে চেপে, এরপরে হয় আম্বানি রেল নয় আদানি রেলে চেপে আপনি পুরীতে বেড়াতে যাবেন। আম্বানি কিংবা আদানি সেটার ভাড়া ঠিক করবে, গভর্নমেন্ট না। ভাড়াটা 7 দিন একরকম থাকবে না, এরোপ্লেনের মতো হয়ে যাবে। সোমবারে কম ভাড়া, মঙ্গলবারে কম ভাড়া, বুধবারে কম ভাড়া, বৃহস্পতিবারে কম ভাড়া, শুক্রবারে কম ভাড়া, শনিবারে দ্বিগুণ ভাড়া, রবিবারে 3 গুণ ভাড়া, ফেরারটায় আর যাওয়ারটায় শুক্রবারে দ্বিগুণ ভাড়া, শনিবারে 3 গুণ ভাড়া। কেন? তাহলে ওদের ইনকাম বাড়বে। আপনার ছেলে মেয়ে স্কুলে পড়ে, অলকেশ বলছিল ডিজিটালাইজড এডুকেশন। আচ্ছা, আপনি একটা উল্টো জিনিস ভাবুন তো, সব খুলে গেছে, স্কুল খোলেনি, কলেজ খোলেনি। কেন? এরোপ্লেন চলছে, যারা প্লেনে চড়তে পারেন প্লেনে চড়ছেন, ট্রেন চলছে, নিউ ব্যারাকপুরের মানুষ লোকাল ট্রেনে শিয়ালদা যাচ্ছেন, তারপর অফিস যাচ্ছেন, বাস চলছে, মিনি বাস চলছে, সিনেমা হল খুলে গেছে, থিয়েটার খুলে গেছে, জলসা তো আছেই। কিন্তু প্রথম খুলেছিল কি? লকডাউনের পরে এই রাজ্যে প্রথম খুলেছিল মদের দোকান। এখন এমন হতে পারে কোন দলের সভাপতি সহসভাপতির ওটা ছাড়া চলে না, কিন্তু প্রথম খুলেছিল মদের দোকান। এই যে মদের দোকান প্রথম খুললো, অথচ স্কুল খুললো না, ট্রেন খুললো, স্কুল খুললো না। কেন? আসলে মদের দোকান খুললে রাজ্য সরকারের রেভিনিউ বাড়ে। পশ্চিমবাংলার সরকার সবচাইতে বেশি আয় করে মদ থেকে। ট্রেন চালু হলে ডিজেল বিক্রি বাড়ে,
82 টাকা 1 লিটার পেট্রোল কেনেন আপনি ওই মোটরসাইকেলটা চালানোর জন্য। অ্যাকচুয়ালি পেট্রোলটার দাম হচ্ছে 35 টাকা, আর ট্যাক্স হচ্ছে পেট্রোলটার দাম হচ্ছে 37 টাকা, আর ট্যাক্স হচ্ছে 46 টাকা। এই 46 না 45 টাকা। 45 টাকার ভিতর 29 টাকা হচ্ছে দিল্লির সরকারের ট্যাক্স, আর 16 টাকা হচ্ছে রাজ্যের সরকারের ট্যাক্স। তাহলে বাস চললে এই ট্যাক্সটা সরকার পাবে, ট্রেন চললে, এরোপ্লেন চললে এই ট্যাক্সটা সরকার পাবে। সিনেমা হল চালু হলে অ্যামিউজমেন্ট ট্যাক্সটা মমতা ব্যানার্জির গভর্নমেন্ট পাবে। মদের দোকান চালু হলে আবগারি ট্যাক্সটা মমতা ব্যানার্জির গভর্নমেন্ট পাবে। কিন্তু স্কুল কলেজ চালু হলে মমতা ব্যানার্জির গভর্নমেন্ট 1 টাকাও পাবে না, উল্টে সেই গভর্নমেন্টের টাকা খরচ হবে। তাই স্কুল কলেজ খুলছে না। আর আপনাকে বোঝানো হচ্ছে করোনার মধ্যে ঝুঁকি নেওয়া যাচ্ছে না। আরে ভাই, আমি প্রত্যেকদিন ট্রেনে করে যাচ্ছি, ট্রেনে করে আসছি, বাসে যাচ্ছি, বাসে আসছি, আমি করোনার জার্ম বহন করে নিয়ে এসে আমার স্কুলে পড়া ছেলেটার মধ্যে ছড়াচ্ছি না, তার গ্যারান্টি কি? আমি যখন কাজে যাচ্ছি তখন ছেলেটাকেই তো দোকানে পাঠাচ্ছি 250 গ্রাম মুসুরির ডাল কিনতে, ছেলেটাই তো অটো করে নিউ ব্যারাকপুরের মোড়ে যাচ্ছে, সাজিরাটের মোড়ে যাচ্ছে। তাহলে এর কোনোটা থেকে করোনা হবে না, খালি স্কুলে গেলে করোনা হবে। এই বিজ্ঞানটা নরেন্দ্র মোদী আর মমতা ব্যানার্জিকে কে শেখালো আপনি বলুন তো? আসলে শিক্ষাটাকে লাটে তুলে দাও, সরকারি শিক্ষা ব্যবস্থাটা লাটে উঠে যাক। আর একবার সরকারি শিক্ষা ব্যবস্থাটা লাটে উঠে গেলে আর JRSS এর গর্ভজাত বিজেপি এবং তৃণমূল, তারা সরকারে থেকে গেলে বা সরকারে এসে গেলে হিন্দি সাম্রাজ্যবাদের উপনিবেশ বাংলাকে বানানোর সুবিধে হবে। হিন্দি সাম্রাজ্যবাদের উপনিবেশ। কোন হিন্দিভাষী মানুষের বিরুদ্ধে আমরা না, কিন্তু 1941 সালের 7ই আগস্ট রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের চেতনার সর্বোচ্চ স্তরে যার অধিষ্ঠান, তিনি চলে যাওয়ার পরে উত্তরায়ণে তার চেয়ারটায় কোনোদিন কেউ বসেননি। পণ্ডিত নেহেরু বসেননি, শ্রীমতী ইন্দিরা গান্ধী বসেননি, তারাও বিশ্বভারতীর আচার্য ছিলেন। সেই চেয়ারটায় গিয়ে অমিত শাহ বসলেন, যেটায় গুরুদেব বসতেন। বাঙালির মেরুদণ্ডের শক্তি কি কমে যাচ্ছে বলে ভাবছেন ওরা? আমাদের মুখ্যমন্ত্রী রবীন্দ্রনাথকে দিয়ে গান্ধীজির অনুসন্ধান নিয়েছিলেন। রবীন্দ্রনাথ মারা গেছিলেন 41-এর 7ই আগস্ট, আর গান্ধীজি বেলেঘাটায় অনশন করেছিলেন 47-এ স্বাধীনতার পরে। আমাদের মুখ্যমন্ত্রী রাকেশ রোশনকে চাঁদে পাঠিয়েছেন, ডহরবাবুকে খুঁজেছেন। বামফ্রন্ট সরকারের আমলে টালার ট্যাঙ্কে মরা গরু দেখতে পেয়েছিলেন, মনে আছে আপনাদের? টালার ট্যাঙ্কের উপরে গরু ভাসছে, প্রচার হয়েছিল, টিভিতে প্রচার, টালার ট্যাঙ্কে গরু ভাসছে, দূষিত জল খাওয়াচ্ছে বামফ্রন্টের সরকার। উনার মিথ্যে কথা বলতে কোনো অসুবিধে নেই, উনি কোনোদিন মিথ্যে কথা বলতে উনি কোনোদিন কাঁপেন না। আর দিল্লি সরকার কি বললো? আধার লিঙ্ক করলে গ্যাসে ভর্তুকি দেবে। পাচ্ছেন? আধার লিঙ্ক তো করলেন, ভর্তুকি কমতে কমতে 19 টাকায় এসেছে, মানে ভর্তুকি তুলে দেওয়া হচ্ছে। বছরে 2 কোটি কাজ পেলেন না। উন্নয়নের জোয়ারে ভাসছে পশ্চিমবাংলা। এই নিউ ব্যারাকপুরের মানুষ
নিউ ব্যারাকপুরের সবচাইতে উঁচু বাড়িটার ছাদে উঠুন, সবচাইতে শক্তিশালী দূরবীনটা চোখে নিন, কি কি দেখতে পাবেন চারদিকে? মধ্যগ্রামের উপরে ফ্লাইওভার কে বানিয়েছে? মাসুন্দা হাই স্কুল কে বানিয়েছে? নিউ ব্যারাকপুর বয়েজ, নিউ ব্যারাকপুর গার্লস কে বানিয়েছে? এপিসি কলেজ কে বানিয়েছে? কলেজের সেকেন্ড ক্যাম্পাস কে বানিয়েছে? কল্যাণী এক্সপ্রেসওয়ে কে বানিয়েছে? বলতে পারবেন একটা জিনিস যেটা তৃণমূল কংগ্রেসের সরকার এসে বানিয়েছে? একটা, হ্যাঁ বানিয়েছিল, ত্রিফলা আলো। একটাও আছে এখন? গোটা নিউ ব্যারাকপুরের কোথাও একটাও আছে? একটা। মেন রাস্তাটা টেন্ডার হয়েছিল কত সঞ্জয়? 1.5 কোটি। তো কত কাটবানি নিলে পরে 1.5 কোটি টাকার রাস্তা 3 মাসে বেহাল হয়? যারা উইডো পেনশন পেতেন, কতজনের নাম বাদ গেছে? মিউনিসিপ্যালিটিতে গিয়ে লিস্ট নিন। বয়স্ক ভাতা কতজনের নাম বাদ গেছে? মিউনিসিপ্যালিটিতে গিয়ে লিস্ট নিন। আমরা বামপন্থীরা আমরা চাকরির প্রতিশ্রুতি দিই না, কিন্তু আমরা যখন সরকারে ছিলাম প্রতি বছর নিয়ম করে এসএসসি, টেট, পিএসসির পরীক্ষা হতো। আমরা বলছি আমরা সরকারে এলে আবার সেটা হবে। আমরা বলছি 5,30,000 রাজ্য সরকারের শূন্য পদ। আমরা বলছি সেটা পূরণ হবে। সবচাইতে বেশি শূন্য পদ কোথায় জানেন? হেলথ সেক্টর আর পুলিশের। সেই জন্য সিভিক ভলেন্টিয়ার, হেলথ সেক্টর। এখন জমের দুয়ারে যাওয়ার সময় হয়েছে, তখন মুখ্যমন্ত্রী দুয়ারে সরকার বলছেন। আরে দুয়ারে সরকার তো বামেরা করে দেখিয়ে দিয়েছে। পৌরসভাকে ক্ষমতা দিয়ে ওয়ার্ড কমিটি গঠন করে দুয়ারে সরকার বামেরা পাঠিয়ে দিয়েছিল অনেক আগে। আপনি সেটাকে ভেঙেছেন। পঞ্চায়েতকে ভেঙেছেন। কাউন্সিলর কিনেছেন, পঞ্চায়েত মেম্বার কিনেছেন, আর ভেবেছেন কেমন দিলাম। তখন হিসেব করেননি বাপেরও বাপ থাকে। এখন আপনার চাইতেও বেশি টাকা নিয়ে বিজেপি এসেছে। আপনার থেকেও বেশি টাকা নিয়ে বিজেপি এসেছে তৃণমূল কিনতে। গোটা তৃণমূল দলটা এখন একটা ভাজা পাঁপড়। একটা ভাজা পাঁপড়কে এরকম ভাবে ধরে ওর মাঝখানে যদি আপনি ক্যারাম বোর্ডের গুটি মারার মতো একটা এরকম টুকুস করে মারেন, আপনিও জানেন না, পাঁপড়টাও জানে না সেটা কটুকরো হয়ে ভেঙে মাটিতে পড়বে। গোটা তৃণমূল কংগ্রেস দলটা এখন সেই ভাঙা পাঁপড়, কটুকরো হয়ে পড়বে, কেউ জানেন না। কেউ কেউ বলছেন টিএমসির মাঝখানে রেমটা থাকবে, বাকি গোটাটা মানে টি আর সি পুরোটা নাকি ট্রান্সফার সার্টিফিকেট নিয়ে বিজেপিতে চলে যাবে। আমি এটুকু বলে দিতে পারি, সৌগত রায় বিজেপিতে যাবে। মিলিয়ে নেবেন। এই যে এখন মমতা সৌগত রায়কে এগিয়ে দিচ্ছে, এতদিন দিয়েছে, এখন দিচ্ছে কেন? মমতাও জানে সৌগত রায় যাবে, ওই জন্য ওকে এগিয়ে দিচ্ছে। সুব্রত মুখার্জিকে দিয়ে কোনোদিন মমতা দলের কথা বলিয়েছে জীবনে?
হঠাৎ 5 দিন আগে সুব্রত মুখার্জিকে দিয়ে দলের কথা বলালো পার্থ চ্যাটার্জির বদলে। কেন? ঘটনাচক্রে পরের দিন সুব্রত মুখার্জির সাথে আমার বিধানসভায় দেখা, পাবলিকলি বলা ঠিক হবে? মুখ দিয়ে বেরিয়ে গেল। যাই হোক, আমি সুব্রতদাকে, আমার সাথে খুব ভালো সম্পর্ক, স্নেহ করেন আমাকে। আমি বললাম, সুব্রতদা আপনার তো দাম বাড়ছে। খুব উইটি মানুষ সুব্রত মুখার্জি। গাড়িতে উঠতে উঠতে আমায় বললো, দাম কেন বাড়ে বোঝো না? আমার যা বোঝার বুঝলাম, আপনারাও বুঝুন। ফলে গোটা তৃণমূল কংগ্রেসে এখন এমন 5টা লোকের নাম আপনি বলতে পারবেন না যাদের ভিতর একজন শিওর যে বাকি 4 জন তৃণমূলে থাকবে। এখন বিজেপি তৃণমূল কিনছে, এসব কেনাবেচা চলবে। আর সব হিসেব হচ্ছে চতুর্দিকে। মাঝে মাঝে এই হোয়াটসঅ্যাপে ভিডিও আসছে নির্বাচনের সমীক্ষা। কে করছে, কিসের ভিত্তিতে করছে, কোনো ব্যাখ্যা নেই। কোচবিহারের অমুক আসন তৃণমূল, অমুক আসন বিজেপি, জলপাইগুড়ির অমুক আসন বিজেপি, অমুক আসন তৃণমূল। এই করতে করতে 8টা জেলা পেরিয়ে যাওয়ার পরে 9 নম্বর জেলার একটা আসন কংগ্রেস, 13 নম্বর জেলার একটা আসন সিপিএম। মানে সিপিএম আর কংগ্রেস নেই। আর আপনি রাস্তায় কি দেখছেন? আপনি রাস্তায় দেখছেন লকডাউনের সময় মানুষের পাশে দাঁড়ানোর লড়াইতে বামফ্রন্ট আছে, কংগ্রেস আছে। আপনি রাস্তায় দেখছেন আমফানের ঝড়ের দুর্গত মানুষের পাশে বামপন্থীরা আছে। আপনি রাস্তায় দেখছেন মানুষের প্রত্যেকটা ন্যায্য দাবির লড়াইতে বামপন্থীরা আছে। মিডিয়ায় নেই। তাই আপনি ভাবছেন কোথায়? আমরা বলছি আপনার মনে আমরা আছি। আপনি আপনার মনকে জিজ্ঞেস করুন, আপনার মনকে জিজ্ঞেস করুন কে আপনার কথাটা বলে। যদি মনে করেন বাম গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ শক্তি আপনার মনের কথাটা বলে, 2016 সালে 30 লক্ষ ভোট আমরা কম পেয়েছিলাম 70,000 বুথে। মানে একটা বুথে গড়ে 42টা গোটা পশ্চিম বাংলায়। 42টা মানে 8টা, 8.5টা ফ্যামিলি। মানে 4.5টে ফ্যামিলি যদি তৃণমূলকে ভোট না দিয়ে বাম কংগ্রেস জোটকে ভোট দিত, 2016 সালেই সরকারটা বদলে যেত, কেউ ঠেকাতে পারত না। আর 2021 সালে তৃণমূল ফিনিশ, তৃণমূল শেষ, তৃণমূল হেরে গেছে। যারা 2019 সালে তৃণমূলকে হারাবেন বলে বিজেপিকে ভোট দিয়েছিলেন, তৃণমূল হেরে গেছে। তৃণমূলকে আর হারাতে হবে না। এখন আপনার কাছে অপশন দুটো, বাম কংগ্রেস জোটের সরকার নাকি বিজেপির সরকার। তৃণমূল থার্ড হবে নিয়ে কোনো প্রশ্ন নেই। সরকারটা কে গড়বে, বাম কংগ্রেস জোট না বিজেপি? আপনাকে ভোট দিতে হবে এই প্রশ্নের উপর দাঁড়িয়ে। আপনি বিজেপিকে দেখছেন উত্তরপ্রদেশের হাথরসে, আপনি বিজেপিকে দেখছেন মধ্যপ্রদেশে দলিত মানুষদের উপর অত্যাচারে, আপনি বিজেপিকে দেখছেন ত্রিপুরায় প্রত্যেক দিন গণতন্ত্র খুন, 10,080 জন চাকরি করা শিক্ষককে ছাঁটাই। আপনি বিজেপিকে দেখছেন হরিয়ানায় কৃষকরা বিদ্রোহ করে মুখ্যমন্ত্রীর মিটিং এর মঞ্চ ভেঙে দিচ্ছে। মুখ্যমন্ত্রী হেলিপ্যাড থেকে নামার সাহস পাচ্ছেন না। মানুষ জাগছে, গোটা দেশ জুড়ে জাগছে, রাজ্যেও জাগছে। একটার পর একটা পার্টি অফিস আমাদের দখল করে নিয়েছিল, একটার পর একটা দখল মুক্ত হচ্ছে, আমরা খুলছি। এখানেও যেটা দখল করে রেখেছেন ছেড়ে দিন, না হলে নিজেরা গিয়ে খুলে নেব। ফলে সহজ করে আপনাদের কাছে এটাই হচ্ছে আসল কথা।
2016 সালে যে মানুষ আমাদের ভরসা করেছিলেন, আর একবার সেই মানুষ আমাদের ভরসা করুন। 2019 সালে যে মানুষ তৃণমূলকে হারাতে বিজেপিকে ভোট দিয়েছিলেন, সেই মানুষ বিজেপিকে আরেকটু ভালো করে চিনুন। বিজেপি হিন্দুদের দল না, বিজেপি ব্রাহ্মণ্যবাদীদের দল। বিজেপির সংবিধান বেদ না, পুরাণ না, রামায়ণ না, মহাভারত না, গীতা না। বিজেপির সংবিধান মনু সংহিতা। সেই মনু যিনি বলেছেন ব্রহ্মার মুখ থেকে ব্রাহ্মণ, বাহু থেকে ক্ষত্রিয়, উরু থেকে বৈশ্য, আর পায়ের পাতা থেকে শূদ্র। তাই শূদ্রকে চিরকাল পায়ের নিচে থাকতে হবে। এখন থেকে 95 বছর আগে 1925 সালে নাগপুরের চিৎপাবন জঙ্গলে 100 জন উচ্চবর্ণের ব্রাহ্মণকে নিয়ে কেশব বলিরাম হেডগেওয়ার RSS প্রতিষ্ঠা করেছিলেন। তখন থেকে আজ পর্যন্ত RSS এর সর্বোচ্চ কমিটিতে একজনও অব্রাহ্মণের স্থান হয়নি। 95 বছরে একজন অব্রাহ্মণ সেখানে জায়গা পায়নি। তাই গোটা দেশ জুড়ে দলিতদের উপর, তপশিলি জাতি, উপজাতি, আদিবাসীদের উপর অত্যাচার বাড়ছে। যেখানে বিজেপি ক্ষমতায় সেখানে এই অত্যাচার বেশি। ওরা সেই ব্রাহ্মণ্যবাদীদের দল যে ব্রাহ্মণ্যবাদের বিরুদ্ধে লড়াই এদেশের চিরায়ত ঐতিহ্য। বেদের যুগে চার্বাকরা প্রশ্ন করেছিল, আমরা বামপন্থীরা তাদের উত্তরসূরি। উপনিষদের যুগে মৈত্রেয়ী প্রশ্ন করেছিল যাজ্ঞবল্ক্যকে, আমরা বামপন্থীরা তার উত্তরসূরি। রামায়ণে সম্মুখ বেদ পাঠ করতে গিয়ে আঙুল কেটে দিয়েছিল, আমরা তার উত্তরসূরি। শ্রী চৈতন্যদেব যবন হরিদাসকে সাথে নিয়ে মিছিল করেছিল। পৃথিবীর প্রথম মিছিল, নগর সংকীর্তন, ব্রাহ্মণ্যবাদের বিরুদ্ধে। স্বামী বিবেকানন্দ বলেছিলেন, অবিভক্ত বাংলায় যত মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করেছে তার 5 ভাগের 4 ভাগ ইসলাম ধর্ম গ্রহণ করেছে ব্রাহ্মণ্যবাদের অত্যাচারের অত্যাচারিত হয়ে। যত মুসলমানের টাইটেল দেখবেন বিশ্বাস, সরকার, মন্ডল, লস্কর, চৌধুরী, সবার 5 পুরুষ, 7 পুরুষ, 10 পুরুষ, 12 পুরুষ, 25 পুরুষ। আগে সবাই হিন্দু ছিল। উচ্চ বর্ণের ব্রাহ্মণ্যবাদের অত্যাচারে তারা ইসলাম ধর্ম গ্রহণ করেছিল। এই ব্রাহ্মণ্যবাদের বিরুদ্ধে বৌদ্ধ ধর্মের জন্ম দিয়েছিলেন বুদ্ধদেব। এই ব্রাহ্মণ্যবাদের বিরুদ্ধে জৈন ধর্মের জন্ম দিয়েছিলেন মহাভারত, এই আর মহাবীর। এই ব্রাহ্মণ্যবাদের বিরুদ্ধে ভারত থেকে প্রথম বিলেত গিয়েছিলেন রাজা রামমোহন রায়, সতীদাহ প্রথা নিবারণের আইন করানোর জন্য। এই ব্রাহ্মণ্যবাদের বিরুদ্ধেই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর শাস্ত্র ঘেটে আবিষ্কার করেছিলেন বাল বিবাহ বন্ধ করা, বিধবা বিবাহ প্রচলনের তত্ত্ব। এই ব্রাহ্মণ্যবাদের বিরুদ্ধে উত্তুঙ্গ শীর্ষে অবস্থান করে রবীন্দ্রনাথ বলেছিলেন, হেথায় আর্য, হেথা অনার্য, হেথায় দ্রাবিড় চীন, শক হুন্ডল পাঠান মোগল এক দেহে হলো লীন। এই ব্রাহ্মণ্যবাদের বিরুদ্ধে মুখ খুলেছিলেন হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুর। এই ব্রাহ্মণ্যবাদের বিরুদ্ধে গোটা বিশ্বে হিন্দু ধর্মের শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠাকারী স্বামী বিবেকানন্দ বলেছিলেন, নতুন ভারত বেরুক, বেরুক চাষার কুটির থেকে, মুচি মালো মেথরের ঘর থেকে, ভুনাওয়ালার উনুনের পাশ থেকে। নিম্নবর্ণের মানুষকে উঁচুতে তুলে আনবার প্রয়াস চালিয়েছিলেন স্বামী বিবেকানন্দ। আজকে হিন্দুত্বের ঠিকাদারি নিয়েছেন অমিত শাহ, নরেন্দ্র মোদী। সব জানতা সুপ্রিম কোর্ট বলে দিল বাবরি মসজিদের নিচে রামের মন্দির ছিল,
রাম মন্দির তৈরি করতে গেল, তৈরি করতে গিয়ে দেখা গেল বাবরি মসজিদের নিচে সরজু নদী। ওই যে সয়েল টেস্ট হয় না, আপনি বাড়ি তৈরি করতে গেলেও সয়েল টেস্ট হয়, সয়েল টেস্টে ধরা পড়লো সরজু নদী। ব্যাস, প্ল্যান চেঞ্জ, মন্দিরের স্ট্রাকচার বদল। এখন রাম বাঁচাতে পারছে না, আইআইটির ইঞ্জিনিয়ারদের ডাকা হয়েছে নতুন প্ল্যান করে দেওয়ার জন্য। বিজ্ঞান যেতে, প্রযুক্তি যেতে, ধর্ম যার যার ব্যক্তিগত বিশ্বাস, প্রত্যেকে তার ব্যক্তিগত বিশ্বাসে ধর্ম পালন করবেন। 34 বছর বামপন্থীরা সরকার চালিয়েছে, একটাও দুর্গাপূজা কমেনি, একটাও কালী পুজো কমেনি, একটাও শনি মন্দির কমেনি, তারকেশ্বরে একটাও লোক যাওয়া কমেনি, লোকনাথ বাবার কাছে একটাও লোক যাওয়া কমেনি, ঈদের উৎসবও কমেনি, রমজানের উৎসবও কমেনি, কিন্তু দাঙ্গা হয়নি। জ্যোতি বসুকে জিজ্ঞেস করেছেন ব্রিটেন থেকে আসা সাংবাদিক, বাংলায় দাঙ্গা হয় না কেন? জ্যোতি বসু উত্তর দিয়েছেন, क्योंकि हुकूमत नहीं चाहते हैं, সরকার চায় না বলে। সরকার চাইলে হয়, সরকার না চাইলে হয় না। এ কথাটা বলবার সাহস নরেন্দ্র মোদীর নেই, এ কথাটা বলবার সাহস মমতা ব্যানার্জির নেই। আমাদের আছে, বামপন্থীদের, কেবলমাত্র আমাদের। হ্যাঁ, কেউ কেউ এসব বলবেন ভোটের আগে আমাকে দেখা যায় না, দেখতে পাওয়া যায় না, তাই না? আসলে মুশকিল হচ্ছে, আমায় মার্জনা করবেন, যারা আমায় চোখে দেখতে পান না তারা আমার ভূত দেখতে পান, এবং ভোট অবধি আমার ভূত তাদের তাড়া করে বেড়াবে। নিশ্চিন্ত থাকুন, তাড়া করে বেড়াবেই। ধন্যবাদ, নমস্কার।